স্যান্ডি ম্যান্ডির যে লাইভ, গুরুত্বপূর্ণ লাইভ কালকে করেছিল, সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ধমকে চমকে, মানে ওকে নিয়ে যারা ভিডিও করেছে তাদের জন্য, তাদের উদ্দেশ্যে যে লাইভটা করা হয়েছিল, তো সেই লাইভটাকে নিয়ে আজকে আমি এই ভিডিওটা করতে বসেছি। যদিও ভিডিওটা করতে আমার অনেকটাই দেরি হয়ে গেল, 9:20 অলরেডি বেজে গেছে, রাত 9:20। সারাদিনের সময় পাইনি, কেননা আমার মেয়ে যখন বাড়িতে থাকে তখন আমার ভিডিও করাই হয়ে ওঠে না। তবুও ভাবলাম এই গুরুত্বপূর্ণ যে বিষয়টা, এই বিষয়টা নিয়ে আমাকে ভিডিওটা দিতেই হবে। হ্যাঁ, তো মানে সত্যি, যেহেতু আমি এই বিষয়টা নিয়ে ভিডিও করেছি আর আমি ভিডিওটা পোস্ট করেছি, টাইমিংটা দেখে মনে হলো ঠিক তার পরপরই স্যান্ডি ওই লাইভটা নিয়ে তার চ্যানেলে বসেছে। আমার মানে কমেন্টে একজন এসে বলল, আমার একজন প্রিয় একজন ভিউয়ার এসে বলল যে দেখো দিদিভাই, যে স্যান্ডি এরকম সব ক্রিয়েটারদের উদ্দেশ্যে কি সব বলে ইয়ে করছে, লাইভ করছে। তো যথারীতি আমি যেহেতু ভিডিওটা, মানে আমিও যেহেতু ভিডিও করেছি ওদের ওই প্র্যাঙ্ক, বাচ্চাকে প্র্যাঙ্ক করা নিয়ে ভিডিওটা করার পরে আমি সেই ভিডিওর উদ্দেশ্যে আমি একটা ভিডিও করেছি, তা আমার তো একটু গায়ে লাগবে, কিন্তু এরকম করে ছেড়ে ফেলে দেওয়ার মতন ক্ষমতাটাও আমি রাখি। তো আমি এখনও বলছি, ওই ভিডিওটাতে আমি যা বলেছি আমি ঠিক বলেছি, আমি সেখান থেকে এক চুলও সরে আসছি না। হ্যাঁ, এবার ওর লাইভটা শুনলাম, তো সেই লাইভটা শোনার পরে আমার মনে হলো যেহেতু ওটা নিয়ে আমি ভিডিও করেছি আমার বলতে হবে, আর কিছু কিছু এমন ধরনের কথা বলেছে, সেই কথার কিছু কিছু উত্তর দেওয়া বা ওকে বলাটা দরকার আছে। আর সেই লাইভটাতে ও কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তো বলেইছে, আর বিশেষ করে বলেছে যে এই সুতোকে নিয়ে বিশেষ করে বলেছে। তো সুতোর নাম করে, মানে ও উদ্দেশ্যটা দেখিয়েছে সুতোকে, কিন্তু বলেওছে কিন্তু প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের, মানে যারা যারা ওর ওই প্র্যাঙ্ক ভিডিওটা নিয়ে বলেছে। আচ্ছা, তোমরা ওই রকমটা দেখাবে আর তোমাদের সেটা নিয়ে বললেই খুব গায়ে জ্বালা লেগে যায় না? ঠিক আছে, তুমি বলছো যে এইরকম অনেকেই আছে যারা এই ধরনের ভয় দেখায়, বাচ্চাকে ভয় দেখায়। আমরা তো শুধু প্র্যাঙ্ক করে দেখিয়েছি, তারা তো অনেকেই দেখায়, এরকম অনেকেই আছে। হ্যাঁ, অনেকেই দেখায়, এবার তাদেরকে বলা হয় না, তাদেরকে কেউ বলতে পারে না, কেননা তারা সেটা তাদের ঘরের মধ্যে করে, তাদের ঘরের মধ্যে করে, তাদের এরকম তোমাদের মতন ইউটিউব চ্যানেল নেই। আর সেই জিনিসটাকে, মানে বাচ্চাকে ভয় দেখানো বা শাসন করার ব্যাপারটাকে নিয়ে তারা কন্টেন্ট বানিয়ে রেভিনিউ ইনকাম করে না। আর তুমি যতক্ষণ ধরে টেনেছো, ভিডিওটাকে টেনেছো, বাচ্চাকে প্র্যাঙ্ক করার ব্যাপারটাকে টেনেছো, আমার মনে হয় না বাচ্চাকে ভয় দেখানোর ক্ষেত্রে বা বাচ্চাকে শাসন করার ক্ষেত্রে কোনো মা এতক্ষণ ধরে ব্যাপারটাকে যারা ঘরে করে তারা টানবে, এতক্ষণ ধরে করবেই না। যখন বাচ্চাটা স্কুল থেকে এসছে, বাচ্চাটা ওরকম ফুপিয়ে ঢেচকি তুলে কান্না করছে, দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে, কোনো মা, তোমার বউ বাদে, মানে সে তো বড় ব্লগার, সে বাদে এইরকমটা কোনো মা, সাধারণ মা করতে পারবে না। তারা সেইখানেই থেমে যাবে যে আমার বাচ্চাটা তো এইটা মাথায় নিয়ে স্কুলে গেছে, তার আজকে পরীক্ষা, ও তো সারাদিন এটা নিয়েই ভেবেছে, এটা নিয়েই টেনশন করেছে, তা ও তো একটু মানে ঘাবড়ে গেছে, ভয় পেয়ে গেছে, তাহলে ওকে এখন বলে দিই যে ঠিক আছে, তাহলে এখন ছেড়ে দিলাম, তুমি কিন্তু ভালো করে তাহলে পড়াশোনা করো, তাহলে আর তোমাকে পাঠানো হবে না, তুমি কিন্তু ঠিক করে কথা শোনো, মায়ের কথা শোনো, বাবার কথা শোনো, ঠিক করে তোমার হোমওয়ার্কটা করো, তাহলে তোমাকে আর পাঠানো হবে না। কিন্তু কি করলো তুমি আর তোমার বউ, কি করলে তোমরা? করলে যে ওটাকে 20 মিনিট ধরে, প্রায় 20 মিনিট ধরে টেনে নিয়ে গেলে, কেননা তোমাদের পুরো রেভিনিউটা ইনকাম করতে হবে। বোঝাতে পারলাম বোঝাতে? মনে হয় পেরেছি। তোমার বউ বলেছে অনেক কষ্ট করে তোমরা এই মানে চ্যানেলটাকে এই জায়গায় এনেছো, কি কষ্টটা করেছো সেটা আমরা তো দেখেছি না কিছু, মানে এই তো এখনো পুরনো হয়নি, ক্ষত কিন্তু এখনো পুরনো হয়নি, সেখানে কি করেছো, কিভাবে তোমার চ্যানেলটাকে বড় করেছো ম্যান্ডি, আমরা সবটাই দেখেছি। সেই সবগুলো অনেকের কাছেই রেকর্ড বন্দি আছে, অনেকের চ্যানেলেই সেইগুলো ছাড়া আছে। সত্যি কথা বলতে, তুমি যেই কষ্ট করে চ্যানেলটাকে এত দূরে নিয়ে এসেছো, অনেকেই পারবে না, জানো তো, অনেকেই পারবে না। তোমার মতন মহিষী মহিলা বলে এই চ্যানেলটাকে তুমি এত দূরে নিয়ে আসতে পেরেছো। আগে করেছো, নিজেকে বেঁচেছো, নিজের ফ্যামিলিকে বেঁচেছো, নিজের হাজব্যান্ডকে বেঁচেছো, এখন কি করছো তুমি? তোমার মেয়েকে বেচে তোমার চ্যানেলটাকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। কিন্তু মানে মিলিয়ন করতে চাইছো, তাই না? এই পরিবারের এইসবগুলো করেই মিলিয়ন করতে চাইছো, তাই না? দেখো হয় কিনা। আর এই করতে করতে এক একটা মাইলস্টোন পেরোতে গিয়ে তুমি যে কি সর্বনাশটা করে দিচ্ছ, তুমি বুঝতে পারছো না। তুমি কি সর্বনাশটা করে দিচ্ছ, এমন একটা সময় হয়তো বুঝতে পারবে যখন তোমার কিছুই করা থাকবে না। তুমি এই মাইলস্টোনগুলো পেরোতে গিয়ে তুমি তোমার সংসারটাকে বেঁচেছো, তুমি তোমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষকে বেঁচেছো, কাকে বাদ দিয়েছো বলতে পারবে?
কাকে বাদ দিয়েছো? আজকে তুমি যাকে হায়ার করেছিলে তোমার পাশে রেখে তোমার পরিবারের নামে কেচ্ছা করার জন্য, সে আজকে নিজেই এইসব কথাগুলো বলছে। তুমি তাকে দিয়ে এইসব কথাগুলো বলিয়েছিলে। আজকে তুমি বলছো যে আমাদের সব কিছু বন্ধ হয়ে যাক, চ্যানেল বন্ধ করে দিই, বিজনেস বন্ধ করে দিই, তোমার হাজব্যান্ডের কথা বলছো সে সব কিছু বন্ধ করে দিই, তখন তোমরাই বলবে যে বউয়ের পয়সায় বসে বসে খায়। এই কথাগুলো আমরা বলেছিলাম না তুমিই বলেছিলে? তুমিই বলেছিলে যে এ কোনো কাজ করে না, কিছু করে না, তার জন্য একে ছেড়ে দিয়েছি। এ কোনো কাজ করে না, কোনো রোজগার নেই, কিচ্ছু নেই। এই যে চ্যানেল, এই চ্যানেল খোলার আগে তোমাকে তোমার হাজব্যান্ড খাওয়াতো না, তোমাকে রোজগার করে এনে দিত না, কিন্তু তাতে তো তুমি পারবে না চলতে, তাতে তুমি পারবে না চলতে। তবুও ঠিক আছে, ভালো, চলো। ইউটিউব আমাদেরকে এতটা সুযোগ দিয়েছে যে যাদের কাজকর্ম নেই তারা ইউটিউবে চ্যানেল খুলে টাকা রোজগার করার একটা জায়গা করে দিয়েছে। সেই জায়গাটা তোমার হয়েছে, বুঝলাম, তবুও বুঝলাম যে হয়েছে। সেই জায়গাটাকে ধরে রাখার চেষ্টা করো। কালকে যেই কথাটা আমি বলেছি, আমি কিন্তু কোনো মন গড়া কথা বলিনি যে এইরকম ধরনের যে চাইল্ড অ্যাবিউজ যে করা হচ্ছে সেটা তুমি ক্যামেরা বন্দি করে দেখাচ্ছ, কন্টেন্ট বানাচ্ছ, এইটাকে নিয়ে যদি কেউ সেই জায়গায় দেয় তোমার চ্যানেলের কিন্তু খুব বড় ক্ষতি হয়ে যাবে। এটা আমি কোনো ভুলভাল আগরুম বাগরুম বলার জন্যই আমি বলিনি, এটা কিন্তু করা যায়। সত্যি কথা বললে মানে কি বলো তো, মানে এমন কিছু করো না যে এই মাথাটা সটকে যাক আর তোমার ওই ভিডিওটাকে নিয়ে আমি সেই জায়গায় দিই, এমন করো না। কেননা আমিও জানি তোমাদের ওই চ্যানেলটাই সর্বস্ব। ওই চ্যানেলটার ক্ষতি হলে তোমার বাচ্চার অনেকটা ক্ষতি হয়ে যাবে। এমন কিছু ওর জন্য অহংকারী মার্কা কথাবার্তা তুমি বলো না। আর যারা দর্শকদের সম্বন্ধেও বলো না, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সম্বন্ধেও বলো না। দর্শকদের তুমি যে বলছো, দর্শকদের জন্যই তুমি কিন্তু আজকে এই জায়গায়। তোমাকে যদি সেই দর্শকরা না দেখতো, সেই ভিউজটা না দিত, আজকে তোমাকে কে চিনতো ভাই? কে চিনতো? কেউ তো চিনতো না। হ্যাঁ, এটা বলবো যে এই যেই দর্শকরা তার আগের ভিডিওটাতেই তোমার বাচ্চাকে অনেক কথা বলেছে, যে তোমার বাচ্চা একটু ঢং করে কথা বলছে, তোমার বাচ্চাকে নিয়ে পরীক্ষা চলছে তবু তোমার বাচ্চাকে নিয়ে মেলায় গেছো, এই সবগুলো নিয়ে যারা বাজে কথা বলছে, সেটা আমি বলবো খুবই অন্যায়। সেটা করাটা একদমই ঠিক না। বাচ্চাটার পরীক্ষা চলছে আর এই টাইমে হচ্ছে রথের মেলা চলছে, তো তার জন্য যদি 1 ঘন্টা 2 ঘন্টার জন্য বাচ্চাটাকে একটু মেলায় নিয়ে যায় তাতে অসুবিধা কী আছে? আর ম্যান্ডির বাচ্চা যে আজকে এইরকম তা তো না। ওকে তো আমরা ছোটো থেকে দেখছি, ও কিন্তু এরকম একটু ঢং করে। আর যত বড় হচ্ছে ঢংটা আরও বড় মানে আরও শিখছে, আর সেটাই ও ক্যামেরার সামনে এসে করছে। কেননা ওর এটা দোষ না, ও ছোটো থেকে এইটাই দেখে এসেছে যে ওর মা ক্যামেরার সামনে এইগুলো করে, ওর মা ব্লগিং করে, একটু নাটকে ভাব আছে ওর মার মধ্যে, খুব ভরা নাটকে ভাব আছে। কেননা ওর মার যাওয়া উচিত ছিল কোনো মানে অভিনয় জগতে যাওয়া উচিত ছিল, সেইখানে সে পারেনি করতে। তার জন্য সে কি করেছে, ইউটিউবে একটা জায়গা পেয়েছে, এবং আগে টিকটকে ছিল জায়গা, টিকটকটা বন্ধ হওয়ার পরে ইউটিউবে জায়গা পেয়েছে, সেখানে এসে সে তার যেটা আছে, ট্যালেন্ট যেটা আছে সেটা দেখাচ্ছে। সেটা কখনোই খারাপ না, এবং সেটা দেখিয়ে সে আজকে এত বড় একটা জায়গা করে নিয়েছে। এবং তার সঙ্গে তো ফ্যামিলি যেই সব ব্যাপারগুলো তো অ্যাড করেইছে, সে মাইলস্টোনটাকে পেরোনোর জন্য ফ্যামিলির সেই সব জায়গাগুলোকে, সেই সব ব্যাপারগুলোকে অ্যাড করেছে। তার জন্য সে আরও অনেক বড় জায়গায় যেতে পেরেছে, একটার পর একটা মাইলস্টোন পেরোচ্ছে। এখনও ওর বাকি আছে 1 মিলিয়ন। তো আমরা দেখি শর্ট ভিডিও করে, ও কিন্তু খুব ভালো শর্ট ভিডিওগুলো, গানের ভিডিওগুলো করে। কেননা কারোর মধ্যে সেই যে অভিনয়ের ট্যালেন্টটা যদি না থাকে ও কিন্তু পারবে না। যেটা যার ভালো সেটা তাকে ভালো বলতেই হবে। আর এইদিকে যে স্যান্ডি একটা কথা যে বললো যে এইরকম তো অনেকেই আছে, মানে ওরা কাজে ভীষণ ব্যস্ত। ওরা বলতে চাইছে ওরা হাজব্যান্ড ওয়াইফ কাজে ভীষণ ব্যস্ত। ওর বউ সারাদিন ব্লগিং করে, ও হচ্ছে ব্যবসার কাজে ব্যস্ত। আর একটা নতুন কি বললো, ইংলিশ চ্যানেল খুলেছে, জানি না কি চ্যানেল খুলেছে, সেখানে ওকে 7-8 ঘন্টা সময় দিতে হয়, তার জন্য ও মেয়েকে সময় দিতে পারে না। হ্যাঁ, অনেক হাজব্যান্ড আছে যারা বাইরে চাকরি করে, তারা বাচ্চাকে সময় দিতে পারে না। আমার মানে ঘরের মানুষই সেই জানতো না যে তার মেয়ে কোন ক্লাসে পড়ে, এখন গিয়ে হয়তো একটু আধটু জানে। হ্যাঁ, তো তবুও মাঝে মধ্যে জিজ্ঞেস করে কবে শেষ হবে, মানে যেটা পড়ছে সেটা কবে শেষ হবে। কিন্তু যখন স্কুলে পড়তো তখন হয়তো পড়ে সে 10-এ, বলতে কি কিসে পড়ে, 7-এ পড়ে, এরকম ছিল। সে জানতোই না, কেননা সে বাইরেই চাকরি করেছে, সারাটা জীবন বাইরেই চাকরি করেছে। তো সম্পূর্ণ দেখাশোনা, পড়াশোনার বিষয়, কোথায় ভর্তি করা, কোথায় পড়তে নিয়ে যাওয়া, কোথায় টিউশন পিক করা, সমস্তটাই আমি করেছি। তার পক্ষে সম্ভবই ছিল না। তো ও বলছে, এখানে স্যান্ডি বলছে, ওরা এতটাই কাজে ব্যস্ত থাকে যে ওর মেয়েকে কি করে দেখভাল করবে, ওর মেয়েকে দেখা ওদের পক্ষে সম্ভবই না। এই যে ভিডিও করতে আসলেই না গাড়ি ঘোড়াগুলো আরও বেশি করে আওয়াজ দিতে যায়। যাই হোক,
তো এখানে বলছি, তোমাকে এখানে কেউ বলেনি যে তোমাদের কাজ বাজ সমস্ত কিছু, ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু ছেড়ে দিয়ে তুমি 24টা ঘন্টা তোমার মেয়েকে নিয়ে পড়ে থাকো, এখানে কেউ বলেনি। এখানে বলা হয়েছে মেয়েকে একটু সময় দাও। তুমি টিউশন রেখে দিয়েছ, মাস্টার এসে পড়াচ্ছে, ম্যাম এসে পড়াচ্ছে, তুমি একটার জায়গায় দুটো রাখো, একটা সকালে পড়াক একটা বিকেলে পড়াক, তবুও তারা যে হোমওয়ার্কটা দিয়ে যাবে বা হোম টাস্কটা দিয়ে যাবে, তুমি তার সামনে 1-1.5 ঘন্টা একটু বসো। সেই মেয়েটি বাচ্চাটি করছে, তার সামনে একটু বসো, যেই খাতাগুলো সেই যে মানে কি বলবো কোশ্চেন অ্যান্সারগুলো থাকবে তাকে একটু ধরো, এরকম করে ধরো, ওর সামনে বসে বসে ওকে একটু ধরো। ও সেগুলো যে রিডিং ও মুখস্থটা বলবে তুমি একটু মিলিয়ে মিলিয়ে দেখো। এখানে তোমাকে কেউ বলেনি তাকে সব সময়ের জন্য পড়াও। আর এখনকার মানে বাচ্চাদের চাপ থাকলেও কন্টিনিউ অতক্ষণ পড়ানো সম্ভব না। আজকে তুমি বলছো যে যাদের বাবা মা বাইরে চাকরি করে তারাও তো মানে যাদের বাবা মারা বাইরে মানে দুজনাই চাকরি করে তাদেরও তো ছেলে মেয়ে এইরকম একাকাই থাকে, হ্যাঁ থাকে, কিন্তু তাদের দেখভাল, তাদের যে টেক কেয়ার, তাদের যে পড়াশোনার রুটিন তারা কিন্তু সেইভাবেই সেট করে রাখে। হ্যাঁ, যে তাদের একদমই দেখাশোনা করে না বা কি পরীক্ষা চলছে কি হোম টাস্ক আছে সেই রকম কিন্তু না। আর এখানে যখন তোমার বউ মানে ম্যান্ডির বাড়িতে বসেই কাজ, তখন তো সে ওই কাজের ফাঁকেই তার মেয়ের সঙ্গে বসতে পারে। এমন অনেক মা আছে যারা বাইরে চাকরি করে, অফিসিয়াল যাদের জব, হ্যাঁ তারা তো সেই 10টা 5টা ডিউটি করে এসেও রাতের দিকেও তাদের ছেলে মেয়েকে সময় দেয়, এরকমও আছে। তো এইখানে ম্যান্ডি কিন্তু কি না ঘরেই কাজ, তার ব্লগিংয়ের যে সময়টা সকাল থেকে শুরু করে একটা সন্ধ্যের আগে পর্যন্ত রাখলো, তারপরে ওর মেয়েকে টাইমটা দিয়ে নিল, যতক্ষণ 1 ঘন্টা হোক 2 ঘন্টা হোক পড়িয়ে নিল মানে কি ওর সামনে বসলো, বাচ্চাটা তার পড়াগুলো করলো, হয়ে গেল। তারপরে আবার শোয়ার আগে তোমরা খেলে দেলে শুলে তখন যে শেষ ব্লগিংটা শেষ করার যে পালাটা সেটা করে নিল, তাই না? তোমরা বড় ব্লগার আমরা জানি, তো তোমাদের কাছে এই যে টাইম যে ম্যানেজমেন্টের ব্যাপারটা আরও ইজি হবে। আমরা তো ব্লগিংয়ে কিছুই জানি না, তবুও কিন্তু আমরা এই ব্যাপারটা বলে দিতে পারছি। কিন্তু তোমরা তো বড় ব্লগার, তোমরা তো ব্যাপারটাকে আরও ইজিলি ম্যানেজ করতে পারবে, তোমাদের কাছে এডিটিংটা কোনো ব্যাপার না। আর তোমার মানে ম্যান্ডি যেইভাবে ভিডিও করে, ব্যাকগ্রাউন্ড যে ভয়েস ওভার অতটা দেয় না, ও ভিডিও করে সঙ্গে সঙ্গে যেই কথা বলে সেটাই ও কিন্তু কাট টু কাট বসায়, তো সেখানে এডিট করাটাও এমন কিছু ব্যাপার না। হ্যাঁ, তুমি বলছো তুমি বিজনেসে খুব ব্যস্ত, বিজনেসে ব্যস্ত হলেও তোমার মেয়ের জন্য 1 ঘন্টা টাইম তোমাদের কাছে নেই। তোমাদের কাছে 1 ঘন্টা টাইম নেই, তো তার জন্য কি হচ্ছে তোমার মেয়েকে ভয় দেখাতে হচ্ছে। এইরকম ভয় দেখানো তুমি বলছো শাসন করা, আমরা অনেকেই আমাদেরকেও করা হয়েছে, একদম ঠিক আমাদেরকেও করা হয়েছে। রাস্তার মধ্যে তুমি বলছো কান ধরে উঠবোস করা, আরও অনেক কিছু, এই অন্ধকার ঘরে আটকে দেওয়া বা বাইরে বের করে দেওয়া, এইগুলো করা হয়েছে। কিন্তু তুমি কি জানো এইগুলো এখন করতে পুরোপুরি বারণ করে? একটু কি খেয়াল রাখো, এগুলো একদম বারণ করে। আগেকার যে পেরেন্টিং আর এখনকার পেরেন্টিংয়ের ব্যাপারটা সম্পূর্ণই কিন্তু আলাদা। আগেকার সঙ্গে এখনকার বাচ্চাদের পেরেন্টিং মেশালে চলবে না, তাদের মাইন্ড আর আমাদের মাইন্ড সম্পূর্ণ আলাদা। আমরা যেইভাবে মার খেয়েছি, আমরা যেইভাবে স্কুলে ওই যে উঠবোস করা আমাদের সঙ্গে যখন পড়তো, ওই যে মুরগি হওয়া, যে নীল ডাউন হওয়া, যেসব ব্যাপারগুলো চলতো, এখন বলো তো কোনো স্কুলে এইগুলো করবে? তোমার মেয়ের সঙ্গেই যদি স্কুলে এই জিনিসটা করা হয়, উঠবোস করানো হয়, হ্যাঁ বা নীল ডাউন করানো হয়, তুমি মানবে তুমি? পরের দিনই তুমি চলে যাবে স্কুলে, হ্যাঁ পরে তোমার মেয়ে স্কুলে যেতেই চাইবে না। কিন্তু আমাদের সঙ্গে তো অহরহ এগুলো হয়েছে। আমরা যখন ছোট ছিলাম বেতের বাড়ি, হাতে স্কেলের বাড়ি খাইনি, আমরা খেয়েছি তো, তারপরেও তো আমরা স্কুলে গেছি। কেননা তখনকার মানে ওই রকমই পরিবেশটা ছিল, ওই রকমই ব্যাপারটা ছিল। কিন্তু এখন সেই রকম একদমই না। এখন বাচ্চারা কতটা সেন্সিটিভ দেখেছো? কিছুদিন আগে যেই ঘটনাটা ঘটেছে, বাচ্চাটা যে কুরকুরে কুড়িয়ে পেয়েছিল, সেই কুরকুরেটা তাকে বলা হয়েছিল সে চুরি করেছে, সেইটা সে সহ্য করতে না পেরে নিজেকে বাচ্চাটা শেষ করে দিয়েছে। তার মানে বাচ্চাদের মেন্টাল গ্রোথ কিন্তু এখন বড়দের মতনই, কি বড়দের থেকেও, আমাদের থেকেও আরও বেশি মেন্টাল গ্রোথ। তাদের যে কি বলবো, যে অপমান বোধটা অনেক বেশি, তাদের অপমান বোধটা অনেক বেশি। তো আমরা বড় হয়ে আমাদের অপমানের জন্য আমরা কিন্তু প্রোটেস্ট করতে পারি, কিন্তু ওইটুকুনি বাচ্চারা প্রোটেস্ট করতে পারে না, কিন্তু তারা অপমানিত হচ্ছে।
তারা ভয় পাচ্ছে, তখন তারা কি করবে বলো তো? তখন সেটা গুমড়ে গুমড়ে কেউ থাকবে, কেউ মনে করবে ওই বাচ্চাটির মতন কুরকুরে যে নেওয়ার বাচ্চাটার সঙ্গে যেটা হয়েছিল কেউ সেটা করবে। এখনকার তুমি তোমার সময়ের সঙ্গে আমাদের সময়ের সঙ্গে এখনকার বাচ্চাদের তুমি মেলালে চলবে না, চলবে না। আর আমার বাড়িতে মানে আমার মেয়েকে আমি বড় করেছি, আমার ওরকম চটচট করে কিন্তু মাথা গরম হয়ে যেত, চটচট করে মাথা গরম হয়ে যেত, কিন্তু আমার হাজব্যান্ড বাচ্চাদের মারা, বাচ্চাদের বকা একদমই সে পছন্দ করতো না, একদমই না। সে বাড়িতে থাকতো না। এবার যেদিন ধরো পড়তে বসে আমি আমার বাচ্চা পড়া পারেনি, চট করে আমার মাথাটা গরম হয়ে গেছে, এই রকমই ধরো পরীক্ষা পরের দিন পড়া ধরছি, পড়া ঠিকঠাক করে পারছি না, সে আরও ঘাবড়ে যাচ্ছে, আমি বকছি সে আরও ঘাবড়ে যাচ্ছে। ঘাবড়ে গিয়ে ধরো আমি মারলাম, আর আমার বাচ্চা টুকটুকে ফর্সা, টুকটুকে ফর্সা, এখন তো নেই, মানে এখন ফর্সা, তখন ছোটোবেলায় তো আরও বেশি টুকটুকে ফর্সা ছিল, মারলে গায়ে দাগ পড়ে যেত। এবার আমার হাজব্যান্ড এসে যখন দেখতো না গায়ে দাগ, যে কদিন ওই দাগ থাকতো সেই কদিন আমার সঙ্গে কথা তার বন্ধ থাকতো, কথা বন্ধ থাকতো। আমার হাজব্যান্ড এতটাই মানে এর বিরোধিতা ছিল, এখনও আছে, যে বাচ্চাদের উপর কেউ টর্চার করা, বাচ্চাদের কেউ মারা, বাচ্চাদের সঙ্গে এই যে কান ধরে উঠবোস করানো, এগুলো একদম পছন্দ করতো না। আমার বাড়িতে একজন মানে টিচার আসতো আমার মেয়েকে পড়াতে, সে হচ্ছে ওয়ান থেকে শুরু করে, ওয়ান তো হ্যাঁ মনে হয় ওয়ান থেকে শুরু করে সে 6 পর্যন্ত আমার মেয়েকে পড়িয়েছে। সে তার সঙ্গে আমার কিন্তু খুব ভালো সম্পর্ক ছিল, কিন্তু সে যখন মানে রেগে যেত না, মানে লুকিয়ে লুকিয়ে সে মারতো, লুকিয়ে লুকিয়ে মারতো, সামনে মারতো না। হ্যাঁ, এমনকি সে পেন্সিলের যে শীষ আছে না, সরি শীষ এরকম করে ফুটিয়ে দিত, আঙুলের মাঝখানে এরকম রেখে এরকম করে চাপ দিত। হ্যাঁ, তো নন বেঙ্গলি বাচ্চাও ওই 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 যে ম্যাম ছিল তাকে, নন বেঙ্গলি বাচ্চারাও তার কাছে পড়তো। তো আমার পাশের এক বাড়ি ফ্ল্যাট, তার বাচ্চা ছেলে মেয়ে দুটো বাচ্চাই ওই ম্যামের কাছে পড়তো। তো সে একদিন করেছিল, আমার মেয়েকেও আলাদা পড়াতো, তাদের বাড়িতে তাদেরকেও পড়াতো। সেই ম্যাম করেছিল, ওই বাচ্চাটিকে পড়া পারেনি, বাচ্চাটিকে নিচে পানের দোকান আছে আমাদের ওখানে, পানের দোকানের সামনে নিয়ে গিয়ে, 4 তলা থেকে পানের দোকানের সামনে নিয়ে গিয়ে তাকে হাঁটু মুড়ে বসিয়ে তাকে পড়া মুখস্থ করিয়েছিল। যে পড়া মুখস্থ, তোমরা বলো তো, এই যে যারা আমার এই ভিডিওটা দেখছো, এই যে দর্শক যারা আছো, তারা বলো তো, একটি বাচ্চা তখন সে কিসে পড়ে বলো তো, কি বলবো, 2, 3 এরকম। হ্যাঁ, সেই বাচ্চাটাকে যখন রাস্তার মধ্যে, বাজারের মধ্যে, পানের দোকানের সামনে ওরকম করে হাঁটু মুড়ে নিয়ে পড়া মুখস্থ করাচ্ছে, সেই বাচ্চাটার কখনো পড়া মুখস্থ হবে? কখনো পড়া মুখস্থ হবে? কখনোই তো পড়া মুখস্থ হবে না। বরঞ্চ সেই ম্যাম যদি পড়াতে আসে তারপরেও বাচ্চাটা তার কাছে পড়তে পারবে না। তার যদি পড়া মনে থাকেও তবুও তার কাছে পড়া কিছুতেই সে বলতে পারবে না, কিছুতেই সে বলতে পারবে না, ভয় পাবে, তাকে ভয় পাবে, অপমানের ভয় পাবে। হ্যাঁ, তারপরে যখন তার মা জানতে পারলো, মা ঠাকুমা এরা জানতে পারলো এরকম হয়েছে, তখন তাকে কি করলো, তাকে ছাড়িয়ে দিল। আমি তো বলবো বেশ করেছে, ছাড়িয়ে দিয়েছে। আজকে যদি এইরকমটা তুমি যে জিনিসটা করে প্র্যাঙ্ক করলে, সেই জিনিসটা তুমি নিজে না করে অন্য কেউ ধরো করতো, ধরো তোমার বাচ্চার টিচার এই জিনিসটা করতো, তুমি তো প্র্যাঙ্ক বলেছো, ধরো সেই টিচার সত্যিকারেরই তাকে ভয় দেখালো, ক্যামেরা অন করে সত্যিকারেরই তাকে এরকম ভয় দেখালো যে তোর মাকে বলবো যে তোকে যেন ইয়েতে দিয়ে দেয়, বোর্ডিং স্কুলে দিয়ে দেয়, হস্টেলে দিয়ে দেয়। হ্যাঁ, তোমার বাচ্চাটা ওইরকম কাঁদছে, তুমি সেই ভিডিওটা দেখতে পেলে, তখন তুমি এই ম্যামকে কি রাখতে? বলো তো, এই ম্যামকে কি রাখতে না তো। তখন তুমি মনে হতো যে আমার বাচ্চার সঙ্গে কেন এরকম করা হবে, তাই না? কেন এরকম করা হবে? আজকে যেই কথাগুলো উঠছে, এই কথাগুলো তুমি যদি ক্যামেরা বন্দি না করে তুমি ঘরের ভিতরে বাচ্চাকে ভয় দেখাতে যে তুই পড়ছিস না, তুই কথা শুনছিস না, তাহলে কিন্তু অন্যরকম ব্যাপার ছিল। কিন্তু তুমি এই ব্যাপারটাকে নিয়ে কন্টেন্ট বানিয়েছো, রীতিমতন একটা পুরো ভিডিও বানিয়েছো, কন্টেন্ট বানিয়েছো। তুমি আজকে বুঝতে পারছো না, এই ভিডিওটা নিয়ে যদি সাইবার ক্রাইমে তোমার নামে কেউ রিপোর্ট করে, তোমাদের চ্যানেল কিন্তু যাবে। যেই কারণে আমিও বলেছি পারলে ভিডিওটা ডিলিট করে দিও। ওখানে সুতো তোমাকে আঙুল দেখিয়ে বলেছে, কিন্তু আমিও মনে হয় আমার ভিডিওর মাধ্যমে বলেছি পারলে ভিডিওটা ডিলিট করে দিও। একটা ভিডিও তোমার ডিলিট করলে আমার মনে হয় না তোমার চ্যানেলের এমন কিছু মহাভারত অশুদ্ধ হয়ে যাবে বা চ্যানেলের বিশাল ক্ষতি হয়ে যাবে, কিন্তু ওই ভিডিওটার জন্য তোমার চ্যানেলের কিন্তু অনেক ক্ষতি হয়ে যেতে পারে যদি কেউ রিপোর্ট করে ওই ভিডিওটাকে নিয়ে। তুমি আজকে অনেক কিছু বলছো, কিন্তু নিজে একটু ভেবে দেখবে তোমাদের এটা ভুল হয়েছে, তোমরা মানো না, এইটা তোমাদের দোষ, তোমরা তোমাদের নিজেদের ভুলগুলো মানো না। কেউ যদি তোমাদের ভুলগুলো ধরিয়েও দেয় তবুও তোমরা মানো না, উল্টে বরঞ্চ তাদেরকে অপমান করার জন্য 4টে হাজব্যান্ড ওয়াইফ বসে কথা বলতে শুরু করে দাও।
যে তুমি ওখানে বলবে যে না প্র্যাঙ্কটা করে আমার ভুল হয়েছে, আর তুমি বলছো যে তোমার মেয়ে কালকের ওই যে ওই ইয়েটা দেখে কি বলে ওই প্র্যাঙ্কের ভিডিওটা দেখে তোমার মেয়ে ইয়ে করেছে কি না, কোনো আর বদমাইশি করেনি, ঠিকঠাক করে পড়াশোনা করেছে। হ্যাঁ, আবার তুমি আজকের ভিডিওতে বলেছো যে ওই ভিডিওটা সে দেখছে আর হাসছে, এরকম কিছু বলেছো। তাহলে এখানে কোনটা ঠিক? সে কি ভয় পেয়ে ঠিকঠাক পড়াশোনা করেছে, ঠিকঠাক কথা শুনেছে, এইটা ঠিক? নাকি তুমি যে সেই ভিডিওটা দেখে সে মজা পাচ্ছে, হাসছে, কোনটা ঠিক বলো তো? একটু ঠিক করে যখন কথা বলবে না, একটু ঠিক করে। আমি জানি তোমার অনেক সম্মোহনী বিদ্যা তুমি জানো, লোককে মানে দর্শকদের তোমার কাছে রেখে দেওয়ার মতন তুমি বিদ্যা জানো। তো এইসবগুলো তো আমাদের কাছে পরিষ্কার না, তুমি কোনটা বোঝাতে চেয়েছো। তো এইসবগুলো একটু পরিষ্কার করে দিও, এইসবগুলো একটু বুঝিয়ে দিও। হ্যাঁ হ্যাঁ, আরেকটা কথা তুমি ওখানে বলেছো যে তুমি এখন মানে তোমরা ভিডিওতে আসবে না। এখানে স্যান্ডিও বললো আমাকে ভিডিওতে দেখাবে না, আর এখানে হচ্ছে মেয়েকেও দেখাবে না। জানি না এই কথাটা তোমাকে কে বলেছে বা তোমাদের কে বলেছে যে তোমাকে আর তোমার মেয়েকে তোমার বউয়ের চ্যানেলে কেন দেখানো হয় বা কিসের জন্য দেখানো হয়। এই কথাটা বলার কি মানে আমি জানি না। ডেলি ব্লগ মানে বাড়িতে যারা যারা আছে প্রত্যেককেই দেখাবে, তাদের প্রত্যেকের অ্যাক্টিভিটি দেখানো হবে। তো এই কথাটা নিয়ে তুমি কাকে শোনালে, কি শোনালে আমি বুঝতে পারলাম না। আর একটা ব্যাপার যে টাকা লাগবে, হ্যাঁ তুমি ঠিকই বলেছো। এখানে ম্যান্ডি বলেছে যে কেন বন্ধ করব, আমি আমার চ্যানেল কেন বন্ধ করব, বাচ্চাকে পড়াশোনা করাতে গেলে তো টাকা লাগবে। তা যেই মহিলারা বলেছে সেই মহিলারা কি আমাকে এক বস্তা চাল কিনে দিয়ে যাবে না কি দিয়ে যাবে? কেন মহিলারা তোমাকে চাল বা অন্য তোমার যেই দরকারি জিনিসগুলো কেন কিনে দিয়ে যাবে? কি কারণে কিনে দিয়ে যাবে? কেউ দেবে না। তুমি যাদের দ্বারা আজকে এত বড় হয়েছো, মানে এত টাকা রোজগার করছো, তুমি একবার বলো তো তুমি তাদের জন্য কি করেছো? মানে দর্শকদের জন্য তুমি কি করেছো? দর্শকদের জন্য তো তুমি কিছুই করোনি। তাহলে তুমি যদি এই চ্যানেলটা বন্ধ করে দাও, তোমাকে এক বস্তা চাল কেন তারা কিনে দিয়ে যাবে? একদমই কিনে দেবে না। তুমি এই অধ্যত্ত মার্কা কথাবার্তাগুলো যখন বলো না, তখনই কিন্তু মাথাটা গরম হয়ে যায়। তোমার এই অধ্যত্ত মার্কা কথাবার্তাগুলোর জন্যই তোমাকে পছন্দ করতেও আবার অনেকেই পছন্দ করে না। তোমরা করবে দোষ, কিন্তু তোমাদেরকে কেউ বলতে পারবে না। সত্যি কি অদ্ভুত না? তোমাদেরকে কেউ কিচ্ছু বলতে পারবে না, তোমরা দোষ করবে। তোমাদেরকে দোষটা যদি চোখে আঙুল দিয়ে দেখানো হয় তবে তোমরা সেটা কেউ বললে। এইরকম তো যাদের বাবা মা দুজনেই চাকরি করে, একা বড় হয় ছেলে মেয়ে, হ্যাঁ আমার পরিবারেরও আছে, বাবা মা দুজনেই চাকরি করে, আমার পরিবারে আছে, এবং তারা আজকে ভালো জায়গায় আছে। কেউ মানে প্রফেসর, কেউ অন্যদিকে তার কাজের জায়গায় অন্য কোনো কি বলবো জায়গায় প্রতিষ্ঠিত, এইরকম আছে। তারা মা বাবা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই চাকরি করতো ছোটোর থেকে। আর এই মানে 10টা 5টা ডিউটি না, তাদের হচ্ছে 24 ঘন্টার যে ডিউটি, সেই ডিউটি তারা করতো। আমার কি হয় তা আমি বলছি না, আমি নিজের সামনে থেকে দেখা। তাদেরকে কিন্তু কখনোই মানে বলতে হয়নি, তাদের সন্তানকে কখনো বলতে হয়নি পড়তে বস বা বই নিয়ে পড়ানো। আমি তো মানে সেই ছেলেমেয়ের মাকে দেখতাম ডিউটি করে এসে সে এতটাই ক্লান্ত থাকতো যে ছেলেকে নিয়ে বসলো আর সে ঘুমাতে আরম্ভ করে দিল। আমি এতটাই দেখতাম। তো তারা কিন্তু তার ছেলে মেয়েকে গায়ে হাতও দিতে হয়নি, মারতেও হয়নি। কেননা তাদের সঙ্গে না তাদের ছেলে মেয়ের এমন একটা সম্পর্ক, যারাই বাইরে কাজ করে মানে ওয়ার্কিং ওমেন যারা, তারা সারাদিন তো বাইরে থাকে, ছেলে মেয়েকে দেখতে পায় না, ছেলে মেয়েকে সময় দিতে পারে না। তো তারা না আমি দেখেছি মানে আমরা বাড়িতে থাকি, যে হাউস ওয়াইফ বলো আর যাই বলো আমাদেরকে, তো আমরা যতটা ছেলে মেয়েকে ধরো শাসন করি বা আমরা যতটা বিরক্ত হয়ে গিয়ে মারলাম, এটা করলি কেন, দুম করে একটা লাগিয়ে দিলাম, কিন্তু আমি বলেই ফেলি আমার ননদ তো চাকরি করে, এখনও করে। তো তাকে কিন্তু সারাদিন কাজ করে আসার পরে যখন সে বাড়িতে আসতো, তার ছেলে মেয়েকে আমি কখনোই, খুব দুষ্টামি করতো, কিন্তু প্রচণ্ড দুষ্টামি করতো, কথা শুনতো নাও, কিন্তু তাকে আমরা কখনোই একটা চর দিতে শুনিনি, একটা জোরে কথা বলতে শুনিনি। আমি যেটা বুঝেছিলাম যে তারা যেহেতু বাড়ির বাইরে থাকে সারাদিন, তো তারা ওই যেইটুকুনি সময় ছেলেমেয়ের সঙ্গে থাকে সেইটুকুনি সময় কিন্তু তাদের ওই মার ধর শাসন এইগুলো করতো না, এইগুলো করে সেই সময়টাকে নষ্ট করতো না, বা সেই যে ছেলেমেয়ের সঙ্গে একটা বন্ধন, সেই বন্ধনটাকে তারা নষ্ট করতো না।
হ্যাঁ, আমরা 24টা ঘন্টা আমরা আমাদের ছেলে মেয়ের সঙ্গে থাকতাম, তার যে যদি ধরো দুষ্টুমি করলো করলো আমরা বকতাম, কিন্তু তাদেরকে আমি কখনো দেখিনি, তাদেরকে সেইভাবে যে মার ধর শাসন সেইটা করতে। তারা মানুষ হয়নি, খুব ভালো মানুষ হয়েছে, ভীষণ ভালো মানুষ হয়েছে। পিএইচডি করে এখন কলেজের প্রফেসর। বুঝেছো তো? তুমি যে বলছো যে শাসন না করলে সে মানুষ হবে না, এমনটা না। তোমরা আসলে কি বলো তো, ওই ফোনের জগতে আছো, তো ফোনের জগতে আছো বলে তোমরা ঠিক কি বলবো, এই যে প্যারেন্টিং ব্যাপারটা এই ব্যাপারটাকেই তোমরা বোঝো না, যেই কারণে অনেকেই কিন্তু আছে যে কিভাবে প্যারেন্টিং করতে হবে এইটা আগে শেখে, তারপরে তারা বাচ্চা নেয়, তারপরে তারা মা হয় বাবা হয়। আগে প্যারেন্টিং ব্যাপারটাকে শেখে, তারা মেন্টালি প্রিপেয়ার কিনা বাচ্চা নেওয়ার জন্য, বাচ্চাটাকে বড় করার জন্য, একটা ভালো পরিবেশ দেওয়ার জন্য, তারপরে তারা সন্তান জন্ম দেয়। কিন্তু তোমাদের তো সেটা না, তোমাদের হচ্ছে আগে একরকম ছিল, যখন তোমাদের ধরো টাকা পয়সা ছিল না তখন একরকম ছিল, এখন তোমাদের যখন এই যে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তোমাদের রোজগার জীবনযাপন, তোমরা এখন সবসময় কী ভাবো বলো তো, যে আমার এই জায়গাটায় টিকে থাকতে গেলে আমাকে কি করতে হবে, তাহলে আমি অন্য আরও যারা আছে তাদের থেকে এগিয়ে থাকবো। তাদের মানে এখন এতটাই কম্পিটিশনের একটা মার্কেট চলছে এই সোশ্যাল মিডিয়াটা, তো তারা কি দেখাচ্ছে, আমাকে সবাই ভুলে যাচ্ছে না তো? কেননা তোমার ইদানিং দেখছিলাম ভিউজটা একটু কমের দিকেই আছে। কবে থেকে কমের দিকে আছে বলো তো? যবে থেকে তুমি তোমার বোনকে কাছে নিয়ে এসছো, দেখেছিলে তো একই রকম ভিডিও হচ্ছিল, তুমিও তার বাড়িতে যাচ্ছিলে, একই ভিডিও ও দিচ্ছিল তুমিও দিচ্ছিলে, ওর ভিডিওতে কিন্তু ভিউজ তোমার থেকে বেশি হচ্ছিল, তোমার কিন্তু কম। যবে থেকে তুমি তোমার বোনকে এই রানাঘাটে নিয়ে এসছো তবে থেকে কিন্তু তোমার ভিউজটা ডাউন হতে আরম্ভ করেছে। বুঝতে পেরেছো? তার আগে পর্যন্ত কিন্তু তোমার ভিউজটা একদম ঠিক ছিল। তোমরা না এইটা মানো যে তোমাদের দ্বারা প্রচুর ভুল হয়েছে, সেইগুলো তোমরা স্বীকার করো, সেইগুলো একটু মানার চেষ্টা করো, নাকি চলে আসলে মুখ উঠিয়ে অন্যদেরকে দোষ দিতে। আর এখানে স্যান্ডি যেই কথাটা বলেছে সেই কথাটা একদমই ঠিক। যখন আর্থিক দিক থেকে মেয়েরা একটু কম থাকে ততক্ষণ কিন্তু তারা সংসারে থাকে, সংসারটাকে বেঁধে রাখার চেষ্টা করে, তখন পর্যন্ত তার মানে হাজবেন্ডকে, শ্বশুরবাড়ির লোককে তারা এতটা তাচ্ছিল্য করতে পারে না। যখন তারা টাকা পয়সা ইনকাম করতে আরম্ভ করে, একটা জায়গায় পৌঁছে যায়, তখন তারা কি করে, তার হাজবেন্ডকে, তার শ্বশুরবাড়ির, তার স্বামী, মানে হাজবেন্ডই তো স্বামী, তাদেরকে একদম ঠেলে সরিয়ে দিয়ে সেখান থেকে বেরিয়ে চলে আসে। এই কথাটা তুমি একদম ঠিক বলেছো, এটাতে আমি একদম সহমত পোষণ করি, যেটা তুমিও ভোগ করেছো, তোমার সঙ্গেও যে জিনিসটা হয়েছে, আজকে সন্দীপের সঙ্গেও সেই জিনিসটা হয়েছে, আর আজকে এই সুতোও যে জিনিসটা করছে সেই একই জিনিস করছে। যেই তারা একটু আর্থিক দিক থেকে সচ্ছল হয়ে যায়, না আমি বাইরে একা একা গিয়ে আমি তো থাকতে পারবো, কী কারণে থাকতে পারবো, সব থেকে আগে হচ্ছে টাকাই সব। টাকা আছে তো আমি সব জায়গা থেকে জিতে চলে আসতে পারবো। তো টাকা যখন হয়েছে, রইল তোর সংসার, রইল তোর সন্তান, চললাম আমি, আমার যা ইচ্ছে আমি তো তাই করবো। তো এইখানে সোশ্যাল মিডিয়াও দেখতে পাচ্ছি, আরও অনেক দেখতে পাই, এমনি জগতেও দেখা যায়, যারা তার মানে চাকরি করছে, হয়তো প্রথমে বিয়ে করার পরেই চাকরি করেনি, তারপরে চাকরি করছে, চাকরি করে বেশ ভালো মোটা অঙ্কের টাকার একটা চাকরি করছে, না স্যালারির একটা চাকরি করছে, তখন তার হাজব্যান্ডের কোনো কিছুই আর ভালো লাগে না। হাজব্যান্ডের যে মানে মা বাবা আছে বা তার শ্বশুরবাড়ির দিকে যারা আছে তাদেরকে আর তখন পছন্দ না। তখন ওই নারী স্বাধীনতা গুণ গাইতে গাইতে তখন তারা সেই শ্বশুর বাড়ির স্বামীর পেছনে লাত মেরে তখন তারা বেরিয়ে চলে আসে। এরকম অনেক দেখা আছে, এটা একদম সত্যি কথা বলছো। আর এইটা মানে আমি এটা কি বলবো, যে শুধু যেই জিনিসটা করেছে, অনেকেই বলছে না যে যার সন্তান নেই তার এটা নিয়ে প্রতিবাদ করা উচিত না, আমি বলবো এই কথাটা একদমই ঠিক না। ও হয়তো বলার মানে যখন ভিডিওটা করেছে ও একটু ওভার এক্সাইটেড হয়ে করে ফেলেছে, কিন্তু যে সন্তান যার নেই সে যে এরকম ধরনের কোনো কিছু করতে পারবে না এমনটা কোনো কথা নেই। তো শেষবারে আর একটা কথা বলি, যে এখানে একটা কথা উঠেছে না, মায়ের থেকে মাসির দরদ বেশি। তো এই কথাটা মানে ব্যঙ্গাত্মকভাবেই বলা হয় যে মায়ের থেকে মাসির দরদ বেশি, মাও এইরকম ধরনের আর কি। তো আমি বলবো মায়ের থেকে মাসির দরদ বেশি না হলেও কম কিন্তু না। মা মানে তোমরা যারা বড় দিদির সন্তানকে মানুষ করেছো, যেই মানে মাসি, যারা মাসি, ছোট মাসি, মানে মাসি মানে তো যে বড় দিদি সেও মাসি হয়, আর যে ছোট বোন সেও মাসি হয়। তো বড় দিদি কেন না, বড় দিদি তো আগে বিয়ে হয়ে চলে যায়, তো ছোট বোনের যখন সন্তান হয় সে অতটাও করতে পারে না, কিন্তু ছোট বোন যে সে তো বাপের বাড়িতেই তখন থাকে। বড় দিদির যখন সন্তান হয় বাড়িতে আসে, তখন সেই মাসি যেইটা করে তার দিদির সন্তানের জন্য, দিদির যে ছেলে বা মেয়ে যেই হোক তার জন্য যতটা করে, আমার মনে হয় না যে মানে মায়ের থেকেও কম করে।
মায়ের থেকে কম 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 করে এটা আমার মনে হয় না। কেননা আমি যখন ক্লাস 10-এ পড়ি তখন আমার দিদির মেয়ে হলো। তো আমাদের বাড়ির প্রথম সন্তান ও তখন। তো সেই মেয়েকে মানে কোলে পিঠে মানে আমরা তখন পেয়েছিলাম জানি তাকে একটা কি আমরা পেয়ে গেছিলাম, মানে কি একটা জানি পেয়ে গেছিলাম, তাকে নিয়েই আমাদের সময়টা কাটতো। তাকে খাওয়ানো থেকে শুরু করে, তাকে স্নান করানো থেকে শুরু করে, তাকে সাজানো থেকে শুরু করে সমস্ত কিছু। আস্তে আস্তে বড় হতে আরম্ভ করলো, যখন আসতো ওরকম 15 দিন 20 দিন করে ওরকম থাকতো। এখন তো কেউ কারো বাড়িতে গেলে অতদিন থাকতেই পারে না, একবেলা দুবেলা তার বেশি থাকতেই পারে না। তখন কিন্তু বাপের বাড়ি আসলে আমার দিদি ওই রকম করে থাকতো। তাকে মানে একটি মাসি যে কি করতে পারে, যারা মাসি মানে দিদি আর বোনের মধ্যে ছোট বোন যে মাসি, সে বুঝতে পারবে ব্যাপারটা যে মাসি কিন্তু মায়ের থেকে কোনো অংশে কম না। কিন্তু মাসিদের শাসন মানে মারা যেইভাবে শাসন করতে পারে, মাসিদের সেই শাসনটা করা চলে না। যে মানে সেটা হয় না, পারে না তারা করতে। আদরের দিক থেকে বলো বা অন্য কোনো দিক থেকে বলো, মাসিরা কিন্তু অতটাও মায়ের মতো শাসন করতে পারে না। কিন্তু ভালোবাসাটা কিন্তু কোনো অংশে মাসিদের কম থাকে না, ভালোবাসাটা কোনো অংশে কম থাকে না। কিন্তু এই ব্যাপারটাকেই একটা মানে সমাজে ব্যঙ্গাত্মকভাবে চালনা করা হয়েছে যে মাসির থেকে মায়ের দরদ বেশি। বেশি না হলেও আমার মনে হয় মাসির থেকে মায়ের দরদ কোনো অংশে কম না, সমান ছাড়া কম না। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আর এই যে স্যান্ডিম্যান্ডিকে বলবো, অন্যকে আঙুল তোলার আগে নিজেদের দিকে আঙুলটা তোলো। দেখবে যখন একটা আঙুল এইরকম করবে না, এই 3টে আঙুল কিন্তু তোমার নিজের দিকে আছে। হ্যাঁ, এই কথাটা অনেকেই বলেছে, তো আমি আজকে এই ভিডিওটায় ব্যবহার করলাম। নিজেদের দোষটা তোমরা একটু বোঝো, যে তোমরা যে দোষ করেছো, দোষ কি, তোমরা অন্যায় করেছো, অপরাধ করেছো। দোষ তো বললে ভুল হয়ে যাবে, তোমরা অপরাধ করেছো। যে জিনিসটা করেছো সেই জিনিসটা করে তোমরা অপরাধ করেছো। আজকে তোমরা বলছো এই জিনিসটা যে করেছো, করে তোমরা তোমার বাচ্চাকে ভয় দেখাতে চেয়েছিলে। সত্যিই ভয় পেয়েছে তোমার বাচ্চা? সত্যিই কি ভয় পেয়েছে? পায়নি। পেতো কখন? যদি তুমি ওটা প্র্যাঙ্ক না বলতে, তাহলে ওটা ভয় পাওয়ার একটা বিষয় ছিল। কিন্তু যখন তুমি বলে দিয়েছো এই ব্যাপারটা প্র্যাঙ্ক, তখনই আর সেই ভয়টা ভয় থাকলো না। তুমি হাসছিলে, তোমরা হাসছিলে কি করে গো? কেউ তো এখানে হাসতে পারেনি, তোমার ওই বাচ্চা কান্না দেখে কেউ হাসতে পারেনি। আর তো অনেকে ভাবছে তোমার বাচ্চা হয়তো মানে নাটক বা এই ধরনের তোমরা তো শিখিয়ে টিকিয়ে দাও করেছে, কিন্তু না, আমার মনে হয় না তোমার বাচ্চা ওটা নাটকের মধ্যে ছিল। সত্যিই বাচ্চাটা ভয় পেয়েছিল, সত্যিই তোমার বাচ্চাটা ভয় পেয়েছিল। আর সব বাচ্চা কিন্তু হ্যাঁ কি বলে, বোর্ডিং বা হোস্টেলে দিলে বাচ্চারা ভালো থাকে, কিন্তু সব বাচ্চা কিন্তু সেই জায়গাটাকে মানিয়ে নিতে পারে না। আমি এমনও দেখেছি খুব ভালো জায়গায় চান্স পেয়েছে, রামকৃষ্ণ মিশনে রামকৃষ্ণ মিশন না, পুরুলিয়া যে সৈনিক স্কুল, সেখানে চান্স পেয়েছে। সেখানে চান্স পেয়েও কিন্তু থাকতে পারেনি, সেখান থেকেও নিয়ে আসতে হয়েছিল। হ্যাঁ, সবাই পারে না, বুঝতে পেরেছো? তো যাই হোক, তোমরা হয়তো এইভাবেই তোমাদের যে অন্তিম লক্ষ্য, তোমাদের যে মাইলস্টোন তোমরা একটা একটা করে পূরণ করছো। তোমাদের শেষ মাইলস্টোন হচ্ছে তোমাদের ওই 1 মিলিয়ন যাওয়া। তো এইভাবেই তোমরা পূরণ করবে, করো, কি আর বলবো। কিন্তু যেই কারণে তোমরা টাকা ইনকাম করছো তোমার মেয়েকে ভালো একটা এডুকেশন দেওয়ার জন্য, ভালো একটা লাইফ দেওয়ার জন্য, সত্যিই কি সেটা সম্ভব হবে? এটা একবার ভাবো, এটা একবার ভাবতে হবে তোমাকে। সত্যিই কি সম্ভব হবে? দেখো, ভেবে দেখো। আমরা তো আছি, তোমরা যা দেখাবে সেইটা দেখে আমরা বলবো, বন্ধ করতে পারবে না।